আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা পিএন জাংশন ডায়োড সম্পর্কে জানছিলাম। পিএন জাংশন ডায়োড কিভাবে কাজ করে, ফরওয়ার্ড বায়াসিং কি, রিভার্স বায়াসিং কি। এরপরে আমরা ডায়োড কারেন্ট ইকুয়েশন সম্পর্কে দেখছি। এই রিলেটেড কিছু প্রবলেম আজকে আমরা সলভ করব। এর আগে আমরা আরেকটু কথা বলে নিই যে পিএন জাংশন ডায়োডে আমরা দেখছিলাম যে কারেন্ট ফ্লো ডিরেকশনটা কি হবে, এটা একটু বুঝে নিই। লাস্ট ক্লাসে আমরা কারেন্ট ফ্লো ডিরেকশনটা নিয়ে কথা বলিনি। নর্মালি কারেন্ট ফ্লো ডিরেকশন আমরা যে এই পি এন টাইপ সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টরটা আমরা এই ডায়াগ্রামটা না দেখে সবসময় আমরা সিম্বলটা দেখাই, যে এরকম একটা সিম্বল দিয়ে দেখানো হয়। কারেন্ট ফ্লো ডিরেকশনটা কোন দিকে হবে? কারেন্ট ফ্লো ডিরেকশন হবে ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার বিপরীত দিকে, বা হোল যেদিকে ফ্লো হয়। তাহলে পি এন টাইপ সেমিকন্ডাক্টরে হোলের ডিরেকশন আমরা পাবো হচ্ছে এই পি থেকে এন এর দিকে। ইলেকট্রনের ডিরেকশন হইতেছে এন থেকে পি এর দিকে। এর মানে কারেন্ট ফ্লো এর বিপরীত দিকে হবে। কারেন্ট ফ্লোটা হবে পি থেকে এন এর দিকে, কারেন্ট ফ্লো ডিরেকশনটা হবে পি থেকে এন এর দিকে। তাহলে ফরওয়ার্ড বায়াসিং এ কারেন্ট ফ্লো পাবো পি থেকে এন এর দিকে। রিভার্স বায়াসিং যদি আমরা খেয়াল করি, রিভার্স বায়াসিং আমরা কোনো কারেন্ট ফ্লো পাই না। মেজরিটি চার্জ কেরিয়ার জন্য আমরা কোনো কারেন্ট ফ্লো পাই না। মাইনরিটি চার্জ কেরিয়ার জন্য আমরা কিছু পরিমাণ কারেন্ট ফ্লো পাই। তাহলে এই কারেন্ট ফ্লোটা কোন ডিরেকশনে? মাইনরিটি চার্জ কেরিয়ার জন্য এই যে আমি যদি এটা দেখাই, এই দিকে ছিল আমাদের নেগেটিভ, এদিকে পজিটিভ। মাইনরিটি চার্জ কেরিয়ার জন্য ইলেকট্রনের ফ্লো কোন দিকে? এই যে পি থেকে এন এর দিকে। তাহলে কারেন্ট ফ্লো কোন দিকে যাবে? এন থেকে পি এর দিকে। তাহলে কারেন্ট ফ্লো ডিরেকশনটা হবে এন টু পি। কারেন্ট ফ্লো হবে এন টু পি এর দিকে। নর্মালি কারেন্ট ফ্লো এই যে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভের দিকে যায়, তাহলে এই দিকে মাইনরিটি চার্জ কেরিয়ার জন্য যে আমরা কারেন্ট ফ্লোটা পাবো, এটা হবে এন থেকে পি এর দিকে, এন টু পি। আর ফরওয়ার্ড বায়াসিং আমরা কারেন্ট ফ্লোটা পাবো পি টু এন। আসেন আমরা আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে আমরা মেইনলি ডায়োড কারেন্ট ইকুয়েশন এবং ডায়োড রিলেটেড আরো কিছু প্রবলেম সলভ করব। আজকের ক্লাসটা অত বড় হবে না, আমরা কিছু প্রবলেম দেখে এরপরে ডায়োড রিলেটেড প্রবলেমে যাব। ও আচ্ছা, এই লেকচার নোটটা শেয়ার করা আছে, এটা একটু এইখানে প্রবলেম গুলো আমরা সলভ করব। তো দেখেন, লাস্ট ক্লাসে আমরা ডায়োড কারেন্ট ইকুয়েশন যেটা পাইছিলাম, আইডি ইজ ইকুয়াল টু আইএস ইনটু ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি মাইনাস ওয়ান। আর এটা যদি ভোল্টেজ বের করতে বলে, তাহলে ভিডি ইজ ইকুয়াল টু ইটা ভিটি লগ আইডি ডিভাইডেড বাই আইএস প্লাস ওয়ান। এই রিলেটেড প্রবলেমই হচ্ছে এই প্রবলেমটা। এখানে বলা আছে কি, বলা আছে হচ্ছে হোয়েন আ রিভার্স বায়াস ইজ অ্যাপ্লাইড, যখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করা হয় টু আ জার্মেনিয়াম পিএন জাংশন ডায়োড, একটা জার্মেনিয়াম পিএন জাংশন ডায়োডে রিভার্স বায়াস অ্যাপ্লাই করা হয়েছে। জার্মেনিয়াম বলে দেওয়া মানে আপনাকে বলে দিচ্ছে আইডিয়ালিটি ফ্যাক্টরের ভ্যালুটা। আইডিয়ালিটি ফ্যাক্টরের ভ্যালু ইটার ভ্যালুটা বলে দেওয়া আছে একটা পিএন জাংশন ডায়োড। দ্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট এট রুম টেম্পারেচার, টেম্পারেচারটা বলে দিছে। তাহলে এইখান থেকে আমি বিটিটা বের করে নিয়ে আসতে পারবো। রুম টেম্পারেচার মানে 25 ডিগ্রি সেলসিয়াস। কারেন্টের ভ্যালু কত? আইএস এর ভ্যালু, রিভার্স স্যাচুরেশন কারেন্ট 0.3 মাইক্রোঅ্যাম্পিয়ার। ডিটারমাইন দ্য কারেন্ট ফলোইং ইন দ্য ডায়োড, ডায়োডে কারেন্ট ফ্লোটা বের করতে বলছে, মানে আইডিটা বের করতে বলছে। হয় 0.15 ভোল্ট ফরওয়ার্ড বায়াস ইজ অ্যাপ্লাইড অ্যাট রুম টেম্পারেচার। তার মানে ভিডি বের করতে বলছে। ভিডিটা দেওয়া আছে 0.5। আর আমাকে কি কি দেওয়া আছে? আমাকে দেওয়া আছে এটার ভ্যালু 1, দেওয়া আছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট আইএস এর ভ্যালু 0.3 মাইক্রোঅ্যাম্পিয়ার, দেওয়া আছে ভোল্টেজের ভ্যালু ভিডি ইজ ইকুয়াল টু 0.15 ভোল্ট। আর বলছে আইডি বের করতে বলা আছে। আরেকটা বলা আছে রুম টেম্পারেচার মানে ভিটি। ভিটি যেটা আমরা পাইছিলাম কি, কেটি ডিভাইডেড বাই কিউ। বলে এই ভ্যালুটা রুম টেম্পারেচার আমরা দেখতাম এটা পাওয়া যায় 25.6 মিলিভোল্ট। তাহলে আইডি ইকুয়েশন আমরা কি জানি? আইডি ইজ ইকুয়াল টু আমরা জানি আইডি ইজ ইকুয়াল টু আইএস ইন্টু ইন্টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি মাইনাস ওয়ান। তাহলে আইএস এর ভ্যালু আমরা পাইছি 0.3,
0.3 মাইক্রো এম্পিয়ার, এম্পিয়ার নিয়ে গেলে এটা আসবে -6। ই টু দি পাওয়ার ভিডি, ভিডি কত? 0.15। ইটা কত? 1 ইন্টু ভিটি, থার্মাল ভোল্টেজ, থার্মাল ভোল্টেজের ভ্যালু কত? 25.6 মিলিভোল্ট, 25.6 ইন্টু 10⁻³ -3 -1। তাহলে এখান থেকে যা আসবে, এখান থেকে একটু ক্যালকুলেশন করে দেখবেন কত আসে। খুব সম্ভবত এইটাই আসবে, 120.728 মাইক্রো এম্পিয়ার, 120.728 মাইক্রো এম্পিয়ার। এখান থেকে এম্পিয়ার আসবে, এম্পিয়ারকে মাইক্রো এম্পিয়ারে কনভার্ট করে নেবেন। এরপরে 2 নম্বর প্রবলেমে যাই। 2 নম্বরটা বলা আছে দ্য রিভার্স স্যাচুরেশন কারেন্ট অফ সিলিকন পিএন জাংশন ডায়োড। আগেরটা ছিল জার্মিনিয়াম, এটা হচ্ছে সিলিকন, ইজ 10 মাইক্রো এম্পিয়ার। তাহলে আমাকে বলে দেওয়া আছে আইএস এর ভ্যালুটা বলে দিছে, আইএস ইজ ইকাল টু 10 মাইক্রো এম্পিয়ার সিলিকন ডায়োড, এর মানে ইটার ভ্যালু হচ্ছে 2। ক্যালকুলেট দ্য ডায়োড কারেন্ট, আইডি বের করতে বলছে। For the forward voltage, VD is equal to 0.6 volt at room temperature. তার মানে VT is equal to 25.6 millivolt. Same আগের টাইপ, ID is equal to IS into e to the power VD divided by eta VT -1। আগেরটাই, শুধু ভ্যালুগুলো বসাই দেবেন। 10 into 10⁻⁻6 e to the power VD হচ্ছে 0.6 divided by 2 into 25.6 into 10⁻³ -1। এখানে বলে দেওয়া আছে the diode current is 0.6 milliampere when the applied voltage is 400 millivolt। যখন ডায়োড কারেন্টটা হচ্ছে 0.6, অ্যাপ্লাইড ভোল্টেজটা 400 মিলিভোল্ট, এন্ড 20 মিলিঅ্যাম্পিয়ার when the applied voltage is 500 মিলিভোল্ট। তার মানে আমরা যে গ্রাফে যা দেখছিলাম আর কি, যে এইখানে যদি আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি, প্রথম দিকে কারেন্ট ফ্লো তো পাওয়া যায় না, এরপরে গিয়ে কারেন্ট ফ্লো অনেক বেশি বাড়ে। এটা বলছে যে এটা যে সময় 400 মিলি ভোল্ট ছিল, ওই সময় কারেন্ট ফ্লোটা পাওয়া যায় 0.6 মিলি এম্পিয়ার। যে সময় 400 থেকে 500 মিলি ভোল্টে চলে গেছে, কারেন্ট ফ্লোটা হয়ে গেছে 20 মিলি এম্পিয়ার। তাহলে আপনাকে বের করতে বলছে ইটার ভ্যালুটা কত, আইডিয়ালিটি ফ্যাক্টরটা কত। আর বলে দিছে কেটি ডিভাইডেড বাই কিউ, বা থার্মাল ভোল্টেজ, এই ভ্যালুটা 25 মিলি ভোল্ট ধরতে। তাহলে আমরা এটার ভ্যালু, আমাকে দেওয়া আছে ডায়োড কারেন্ট, তাহলে আমি একটু আলাদা করে নিই, এতর জন্য এত পাইতেছি। তাহলে আমি বললাম ID1 যে সময় 0.6 মিলি এম্পিয়ার, ওই সময় আমি ভোল্টেজ পাই VD1 ধরলাম 400 মিলি ভোল্ট। যে সময় ID2, সেকেন্ড কেস, ID2 বলতে আমরা ডায়োড দুইটা বলতেছি না, একটা ডায়োডের সেকেন্ড কেসটা রিপ্রেজেন্ট করতেছি। যে সময় 20 মিলি এম্পিয়ার, ওই সময় ভোল্টেজ ড্রপ হইতেছে 500 মিলিভোল্ট। তাহলে এইখান থেকে এটা বের করে নিয়ে আসবো। তাহলে এটা বের করার জন্য আমরা ইকুয়েশন জানি, ডায়োড কারেন্টের একটা ইকুয়েশনই আমরা জানি, আইডি ইজ ইকুয়াল টু আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি -1। বা এটা যদি আমরা একটু এক্সপান্ড করি, আসবে আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি -IS। এটা এক্সপান্ড করারও একটু কারণ আছে, কারণ আমরা যদি এই টোটালটা থেকে এই প্রবলেমটা সলভ করতে যে একটু ঝামেলা হয়ে যাবে, একটু টাফ হবে। এই জন্য আমাদের সিম্পলিসিটির জন্য, কারণ হচ্ছে আমি এইখানে জানি না কার কার ভ্যালু, আমি এইখানে শুধু জানি আইডির ভ্যালু আর ভিডির ভ্যালু। এই ভ্যালুটা জানি, এই ভ্যালুটা বের করতে হবে, এইটা বের করতে হবে, এইটা জানি না। তাহলে এইটা যদি আমি বের করতে হয়, তাহলে আমার দুইটা ইকুয়েশন লাগবে, দুইটা ইকুয়েশন আমরা বের করে নিয়ে আসতে পারবো দুইটা কেস থেকে। এই আইএস যে সময় থাকবে, আইএস টার জন্য আমি যদি সলভ করতে চাই,
এই আইএসটা আমার আননোন, এই জন্য সলভ করতে গেলে দেখা যাবে একটু কমপ্লেক্সিটি আসবে। এই আইএসটা আমরা কোনো যেহেতু একই ডায়োড একই ডায়োডের রিভার্স সিচুয়েশন কারেন্ট তো ভিন্ন ভিন্ন হবে না। দুইটা কেসে, এই কেসে যা আইএস থাকবে এই কেসেও সেম আইএস থাকবে। তা ভোল্টেজ আমি যাই করি না কেন, আইএস এর ভ্যালু তো চেঞ্জ হবে না। আইএস এর ভ্যালু দুইটাতে সমানই থাকে। আর এইটা আমরা যদি একটা আরেকটা দ্বারা ডিভাইড করে দিই, আইএসটা বাদ চলে যাবে। এই ক্ষেত্রে এই ভ্যালুটা যেহেতু খুবই ছোট, রিভার্স সিচুয়েশন কারেন্ট, এইটার থেকে আমি এই ভ্যালুটা মাইনাস করতেছি। রিভার্স সিচুয়েশন কারেন্ট জিরোর কাছে আছে। এটাকে যদি ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটাকে জিরো ধরে নিই, সমস্যা নেই, কারণ এটা জিরোর খুবই কাছে আছে। এটাকে আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এই কেসে আমরা এটাকে জিরো ধরে নিতেছি। যদি আমি এইটাকে আইএস রাখি, তাহলে কমপ্লেক্সিটি একটু বাড়বে, ক্যালকুলেশনটা আর একটু লেন্দি হবে। কমপ্লেক্সিটি কমানোর জন্য, ক্যালকুলেশনটা ছোট করে নিয়ে আসার জন্য আমরা আইএসটাকে জিরো কনসিডার করে, যেহেতু এটা খুবই ছোট, জিরো কনসিডার করে এই ভ্যালুটাকে ছোট করে নিয়ে আসবো। আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি। তাহলে এই কোয়েশ্চনটা দিয়ে আমরা সলভ করবো। তাহলে আমি প্রথম কেসটা যদি চিন্তা করি, এই কেসে ইকুয়েশনে যদি বসাই, তাহলে আসবে 0.6 মিলি ইজ ইকাল টু আসবে আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভিডি। ভিডি কত? 400 ভোল্ট, মিলিভোল্ট, ডিভাইডেড বাই ইটা ভিটি। এটা কত? যেহেতু বলা নাই, এটাই আমাকে বের করতে বলছে। এখান থেকে আমরা পাবো 400 ডিভাইডেড বাই 25, ভ্যালু খুব সম্ভবত আসবে 16। 16 ডিভাইডেড বাই এটা। যদি আমরা সেকেন্ড কেসটা কনসিডার করি, সেকেন্ড কেস আমাদের ছিল 20 মিলি এম্পিয়ার। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। 20 মিলি এম্পিয়ার ইজ ইকাল টু আইএস ইন্টু ইন্টু দি পাওয়ার 500, যেহেতু এই ভোল্টেজটা 500। 500 ভোল্ট ডিভাইডেড বাই ইটা ইন্টু 25 মিলিভোল্ট। এইখান থেকে আসবে আইএস ইন্টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই ইটা। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমি এই আইএসটা বাদ দেওয়ার জন্য আমি দুই পাশে দুইটাকে, একটাকে আরেকটা দ্বারা ডিভাইড করে দিব। যদি আমি ডিভাইড করে দেই, তাহলে আসবে 2 বা 1 যদি করা হয়, আসবে 20 ডিভাইডেড বাই 0.6 ইজ ইকাল টু আইএস ইন্টু ই টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই ইটা, আইএস ইন্টু ই টু দি পাওয়ার 16 ডিভাইডেড বাই ইটা। এইখান থেকে যে কোনো একটা বেরো আসবে 20 ডিভাইডেড বাই 0.6। আইএস আইএস বাদ যাবে, ই টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই ইটা মাইনাস 16 ডিভাইডেড বাই ইটা। এইখান থেকে আসবে ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ইটা। মানে আমার দরকার ইটার ভ্যালু। তাহলে ইটার ভ্যালু বের করতে হলে আমার দুই পাশে এখন একটু লন নিতে হবে, কারণ এই টু দি পাওয়ার হিসাবে আছে, এটাকে নিচে নামাইতে হলে লন টার্মটা নিয়ে আসতে হবে। এটা একটু ছোট করে দিই, এটা আপাতত আমাদের লাগতেছে না। দুই পাশে যদি লন নেওয়া হয়, লন 20 ডিভাইডেড বাই 0.6 ইজ ইকাল টু আসবে লন ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ইটা, বা 4 ডিভাইডেড বাই ইটা। এখান থেকে ইটা ইজ ইকাল টু আসবে 4 ডিভাইডেড বাই লন
20/0.6, মানে এই ভ্যালুটা একটু ক্যালকুলেট করে নিলেই হবে, ভ্যালুটা কত আসে। তাহলে এইটাও আমাদের সলভ হয়ে গেছে, আমরা হচ্ছে এর পরের প্রবলেমে যাই। এখানে আমাদের বলা আছে কি, আমাদের বলছে হচ্ছে ফাইন্ড দ্য ভোল্টেজ, মানে ভে বের করতে বলছে, ভেডি বের করতে বলছে, at which the reverse current in a germanium p-n junction। তাহলে জার্মেনিয়াম p-n junction মানে এটার ভ্যালু বলে দেওয়া আছে 1, attain a value of the reverse current in a germanium p-n junction attains a value of 90% of its saturation value। যদি এই টার্মটা একটু বুঝি, দ্য রিভার্স কারেন্ট বলছে, দ্য রিভার্স কারেন্ট, এই অংশটা আপাতত একটু বাদ দেন, attain a value of 90% of its saturation current, মানে রিভার্স কারেন্ট যেহেতু এইটা বলছে রিভার্স কারেন্ট, ডায়োডের কারেন্ট হচ্ছে রিভার্স কারেন্ট, তাহলে আইডি এটা হচ্ছে রিভার্স কারেন্ট, রিভার্স বায়াসে কত, attain a value of 90% of its saturation value, স্যাচুরেশন ভ্যালুর 90%, মানে এই ভ্যালুটা হচ্ছে 90% অফ আইএস। তাহলে বা বলতে পারি 0.9 আইএস, আইএস এর ভ্যালু যা হবে তার 90%টা হচ্ছে রিভার্স কারেন্ট বা ডায়োড কারেন্ট। তাহলে এটা যেহেতু রিভার্স, তাহলে আমি এটা ফরওয়ার্ডটাকে পজিটিভ কারেন্ট ধরলে রিভার্সটাকে আমি নেগেটিভ ধরতে পারি। তাহলে আইডি ইজ ইকুয়াল টু আমাকে বলা আছে -0.9 আইএস। এরপরে বলা আছে টেম্পারেচারটা, রুম টেম্পারেচার, তাহলে ভিটি এর ভ্যালু বলে দেওয়া আছে 25.6 মিলিভোল্ট। আমাকে বলছে ভি ভিডি এর বের বের করতে, ভিডি এর বের বের করতে, মানে ভিডির জন্য আমরা চাইলে এই ইকুয়েশনটাকে নিয়ে আসতে পারি যে আইডি ইজ ইকাল টু আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি -1, এই ইকুয়েশন থেকে আনতে পারি। অথবা ভিটি ইজ ইকাল টু, আমরা এইখান থেকে আরো একটা ইকুয়েশন ডেভেলপ করছিলাম, ভিডি ইজ ইকাল টু ইটা ভিটি লন আইডি বাই আইএস +1। তাহলে এইটা থেকে এটা করলে আমাদের জন্য সহজ হয়ে যায়। আছে এটা এটা রাখি। তাহলে ভিডি ইজ ইকাল টু ইটা, এটার ভ্যালু কত 1, ভিটি কত 25.6 ইন্টু 10⁻³ লন আইডি, আইডি কত, আইডির ভ্যালু হচ্ছে 90% অফ আইএস, মানে আসবে -0.9 আইএস ডিভাইডেড বাই আইএস +1, আইএস এস বাদ যাবে, এখান থেকে আসবে 0.1, আসবে 25.6 ইন্টু 10⁻³ লন 0.1, যেহেতু আইএসএল বাদ যাবে -0.9 + 1, এখান থেকে আসবে 0.1। তো এইখান থেকে ভ্যালুটা চলে আসবে, একটু হিসাব করলে এটা ভ্যালুটা খুব সম্ভবত নেগেটিভে আসবে, 0.06 ভোল্ট আসবে। নেগেটিভ কেন আসছে, আর নেগেটিভ কারেন্ট তো রিভার্স বায়াসিং এর জন্যই পাবো, রিভার্স বায়াসিং করলাম মানে ভোল্টেজ নেগেটিভ দেবো, ওই সময় আমি নেগেটিভ কারণ পাবো। ফরওয়ার্ড বায়াসিং, পজিটিভ ভোল্টেজের জন্য তো আমরা নেগেটিভ কারেন্ট পাবো না, যেরকম এই যে এখানে আমরা ফরওয়ার্ড বায়াসিং দেখাইছিলাম, ফরওয়ার্ড বায়াসিং যে সময় করতেছি ভোল্টেজ ফরওয়ার্ডে রাখতেছি, কারেন্ট ফ্লোটাও পজিটিভই আসবে, যে সময় আমি ভোল্টেজকে নেগেটিভে দিব কারেন্ট ফ্লোটা নেগেটিভ আসবে। তাহলে আমি যে সময় রিভার্স কারেন্ট বলছি আর মানে আমরা বুঝতেছি এই ভোল্টেজটা নেগেটিভ আসবে। এরপরে আসেন 5 নম্বর প্রবলেম, একটু দেখি।
এইখানে আমাদের বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিসি রেজিস্ট্যান্স। ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিসি রেজিস্ট্যান্স of a germanium junction dot at 25 degrees Celsius with I naught is equal to 25 microampere. I naught এটা হচ্ছে IS, যেটাকে আমরা এতক্ষণ পর্যন্ত রিপ্রেজেন্ট করতেছিলাম রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এইটাই I naught। and the applied voltage 0.2 ভোল্ট, মানে অ্যাপ্লাইড ভোল্টেজ ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ করা হইতেছে 0.2 ভোল্ট, এবং বলা হয়েছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট IS বা I naught এই ভ্যালুটা হচ্ছে 25 মাইক্রোঅ্যাম্পিয়ার। আপনাকে বলছে রেজিস্ট্যান্স বের করতে, ডিসি রেজিস্ট্যান্স বের করতে। ডিসি রেজিস্ট্যান্স আসলে কি? আমরা যে সময় এই আগের কোর্সে পড়ছিলাম একটা রেজিস্ট্যান্সের একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ যদি হয় বি, তাহলে কারেন্ট ফ্লো হবে আই, এখানে ভি ইজ ইকুয়াল টু আই আর, এই ফর্মুলা আমরা ইউজ করে দিতে পারতাম। কিন্তু ডায়োড তো এভাবে চলে না। ডায়োড তো এক্সপোনেনশিয়ালি কারেন্ট ফ্লো হয়। কারেন্ট ফ্লো যে সময় হয়, প্রথমে কোনো কারেন্ট ফ্লো হয় না, এরপরে একটা সময় গিয়ে কারেন্ট ফ্লো অনেক বেশি হয়। এদিকে আমি ফরওয়ার্ড বায়াসিং অ্যাপ্লাই করলাম, এদিকে আমি কারেন্ট ফ্লো পাবো, ফরওয়ার্ড কারেন্ট। এই কারেন্টটা হয় প্রথমে কোনো কারেন্ট ফ্লোই হয় না, একটা সময় পরে গিয়ে কারেন্ট ফ্লো অনেক বেশি হয়। তাহলে এরকম কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স তো আমি আর বলতে পারতেছি না, বা চেঞ্জিং রেজিস্ট্যান্স। এইখানে যেরকম রেজিস্ট্যান্স অনেক বেশি, কোনো কোনো কারেন্ট ফ্লোই হয় না, এখানে রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে কমতেছে, এখানে আরো কমতেছে, এখানে আরো কমতেছে। তাহলে ডিসি রেজিস্ট্যান্স বলতে আসলে বোঝায় কি? এক একটা ইন্ডিভিজুয়াল পয়েন্টের কারেন্ট ফ্লো এবং রেজিস্ট্যান্স থেকে, কারেন্ট ফ্লো এবং ভোল্টেজ ড্রপ থেকে আমি যে রেজিস্ট্যান্স পাবো, এটা হচ্ছে ডিসি রেজিস্ট্যান্স। ধরলাম এই ভোল্টেজটা 0.4 ভোল্ট, এর জন্য আমি কারেন্ট ফ্লো পাবো 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন যে এই পয়েন্টের জন্য আমি একটা রেজিস্ট্যান্স পাবো, আর ইজ ইকুয়াল টু আমি বলতে পারি এই পয়েন্টের ভোল্টেজ ডিভাইডেড বাই এই পয়েন্টের কারেন্ট ফ্লো, 0.4 / 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এইটা হচ্ছে এই পয়েন্টের রেজিস্ট্যান্স, এই পয়েন্টের ডিসি রেজিস্ট্যান্স। আবার যে সময় আমি এই জায়গায় যাব, এইটার ভোল্টেজ হইতে পারে 0.8, এটার কারেন্ট ফ্লো হইতে পারে 120। তাহলে এইটার কারেন্ট ফ্লো আর এইটার ভোল্টেজ থেকে রেজিস্ট্যান্স বের করতে পারি 0.8 / 120। তাহলে এইটা হচ্ছে এই পয়েন্টের রেজিস্ট্যান্সের ডিসি রেজিস্ট্যান্সের ভ্যালু। আমাকে এটাই বের করতে বলছে, একটা পয়েন্টের ডিসি রেজিস্ট্যান্স, মানে 0.2 ভোল্টের জন্য যে রেজিস্ট্যান্সটা হবে এটা বের করো। তাহলে এইটা বের করতে হলে আমাকে বের করতে হবে ওই 0.2 ভোল্টের জন্য কারেন্ট ফ্লোটা কত। এটা বের করতে বললে এই দুইটা রেশিও থেকে আমি রেজিস্ট্যান্সের ভ্যালু বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা এটাই করবো। তাহলে এই পার্ট গুলো থাক। তাহলে আমরা জানি আইডি ইজ ইকাল টু আইএস ইন্টু ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ইটা ভিটি মাইনাস ওয়ান। তাহলে আইএস কত? 25 ইন্টু 10⁻⁻6। ই টু দি পাওয়ার ভিডি কত? 0.2 ডিভাইডেড বাই ইটা ভিটি, এটা কত? এটা বলা আছে জার্মেনিয়াম, তাহলে 1 ইন্টু বলা আছে রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আসবে 25.6 ইন্টু 10⁻³ -1। তাহলে এখান থেকে কারেন্ট ফ্লোটাকে বের করবেন, হিসাব করে দেখবেন কারেন্ট ফ্লো কত আসে। খুব সম্ভবত আসবে 54.79 মিলি অ্যাম্পিয়ার। ভোল্টেজটা কত ছিল? ভোল্টেজটা ছিল 0.2। তাহলে রেজিস্ট্যান্স হবে ভোল্টেজ, ডায়োড ভোল্টেজ ডিভাইডেড বাই ডায়োড কারেন্ট। ডায়োড ভোল্টেজ 0.2 ভোল্ট, কারেন্ট ফ্লো হচ্ছে 54.79 ইন্টু 10⁻³ এম্পিয়ার। এখান থেকে রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাবে, সম্ভবত 3.65 ওহমের মতো আসবে। প্রবলেম 6টা আমরা একটু পরে আসতেছি, প্রবলেম 7টা ইজি, এটা আগে একটু দেখে নিই। দেখেন এখানে আমাদের বলা আছে দ্য স্যাচুরেশন কারেন্ট অফ সিলিকন ডায়োড ইজ 0.2। সিলিকন ডায়োডের স্যাচুরেশন কারেন্ট 0.2, তাহলে আমাকে আইএস এর ভ্যালু বলা আছে
2.0 ন্যানো like 2 into 10 to the power minus 9 ampere. The scaling constant eta is equal to 1, তাহলে এটার ভ্যালু 1। টেম্পারেচার বলা আছে T is equal to 300 কেলভিন, অলমোস্ট টেম্পারেচারের কাছাকাছি, মানে VT is equal to এটা 25.6 ভোল্টের মিলি ভোল্টের কাছাকাছি হবে। বলছে কারেন্ট বের করতে, আইডি বের করতে। আইডি কত হবে? তাহলে আমরা জানি আইডি is equal to IS into e to the power VD divided by eta VT minus 1। তাহলে আইডি এইটা এক একটা ভোল্টেজের জন্য বলছে, এটার জন্য কত হবে, এটার জন্য কত হবে, এটার জন্য কত হবে, এটার জন্য কত হবে। তাহলে আমরা প্রতিটার জন্য আলাদা আলাদা ভাবে বের করবো। তাহলে আইডি -5 ভোল্টের জন্য কত হবে, আইএস, এটা তো সবগুলোর জন্যই সেম, একই ডায়োড। তাহলে আসবে 2 into 10 to the power -9 ইন্টু ই টু দি পাওয়ার ভিডি। ভিডি কত? -5 ডিভাইডেড বাই ইটা। ইটা কত? যেহেতু সিলিকন তাহলে 2 ইন্টু থার্মাল ভোল্টেজ 25.6 ইন্টু 10 to the power -6 -1। তাহলে এইটা হচ্ছে 5 ভোল্টের জন্য কারেন্ট ফ্লো হবে। এরপরে আমরা এটা বের করব হচ্ছে -1 ভোল্টের জন্য। একটু ক্যালকুলেশন গুলো করে নেবেন। তাহলে -1 ভোল্টে চেঞ্জ আসবে কি? এটা -1 ভোল্টের জন্য আমরা হিসাব করব। -1 ভোল্ট এইখানে আসবে -1। এরপরে 0.5 ভোল্টের জন্য বের করবেন। 0.5 ভোল্টের জন্য আসবে, শুধুমাত্র ভোল্টেজটা চেঞ্জ হবে, এগুলো সব সেম। তাহলে এটা হবে 0.5। এইভাবে 0.9-এরটাও বের করে নেবেন। এখন আমরা হচ্ছে এই প্রবলেমটা দেখব, প্রবলেম 6। আজকের এটাই লাস্ট প্রবলেম। দেখেন, এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের হচ্ছে কনসেপচুয়াল ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। বলছে ইফ দ্য টু জার্মেনিয়াম ডায়োড, দুইটাই জার্মেনিয়াম ডায়োড, আর কানেক্টেড ব্যাক টু ব্যাক and the voltage is pressed upon, calculate the voltage across each diode। প্রতিটা ডায়োডে ভোল্টেজ বের করবেন, এই একটা ডায়োডে একটা ডায়োড ভোল্টেজ বের করবেন। and current through each diode, প্রতিটা ডায়োডে কারেন্ট কত হবে, আইডি কত হবে। assume similar value of I নোট, দুইটাই আই নোট। আই নোট হচ্ছে এই ভ্যালুটা বলা আছে, সোর্স থেকে যে কারেন্টটা যাইতেছে এটা হচ্ছে দুইটার ক্ষেত্রে সেম, 1 মাইক্রো এম্পিয়ার, আর এটা ইজ ইকুয়াল টু 1। এটা যেহেতু জার্মেনিয়াম ডায়োড বলা আছে, এটা যদি আমাকে দেওয়া না থাকতো তারপর আমরা ধরে নিতাম 1 ভোল্ট। তাহলে আমাদের বের করতে বলছে প্রতিটার ভোল্টেজ ড্রপ এবং কারেন্ট ফ্লো। তাহলে ভোল্টেজ ড্রপ এবং কারেন্ট ফ্লো যে সময় বের করতে বলছে, ভোল্টেজ ড্রপের কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। যে সময় আমি ফরওয়ার্ড বায়াসে যাব, যে কোনো একটা রেজিস্ট্যান্সে ফরওয়ার্ড বায়াসে যে সময় যাবে, ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো কখন? ফরওয়ার্ড বায়াসে বিল্ট ইন পটেনশিয়ালের সমান ভোল্টেজ হলেই কারেন্ট ফ্লো হবে। এর চেয়ে বেশি পরিমাণ ভোল্টেজ হলে কারেন্ট ফ্লোটা অনেক বেশি পরিমাণ বাড়ে। কিন্তু ভোল্টেজ ড্রপ আর আগের মতো থাকে না। এই 0.4 থেকে 3 থেকে 0.4 এর মধ্যে দেখা যায় যে কারেন্ট অনেক বেশি হয়ে যায়। এইখানে আর যতই ভোল্টেজ অ্যাপ্লাই করি না কেন, ফরওয়ার্ড রেজিস্ট্যান্সে আর ভোল্টেজ ড্রপ হয় না। ভোল্টেজ ড্রপ অলমোস্ট যে বিল্ট ইন পটেনশিয়ালটা আছে এই পরিমাণ হলেই তার ভোল্টেজ ড্রপ কমপ্লিট, এরপরে আর ভোল্টেজ ড্রপ হয় না। কিন্তু যে সময় এটা রিভার্স বায়াসিং হবে, রিভার্স বায়াসিং মানে এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না, এখানে কোনো কারেন্ট যাইতে পারে না। এই দুইটা অনেকটা ওপেন সার্কিটের মতো কাজ করে। ওপেন সার্কিটের মতো কাজ করলে এইখানে সাপ্লাই ভোল্টেজের সবটাই এখানে ড্রপ হইতে পারে। এইখানে যদি আমি 10 ভোল্ট সাপ্লাই করি, এটা ফরওয়ার্ড ভোল্টেজ যদি হয় 0.3 ভোল্ট, 0.3 এই জায়গায় ড্রপ হবে, বাকি যে 9.7 আছে এটা অন্য জায়গায় ড্রপ হবে। এটা যদি রেজিস্ট্যান্স থাকে রেজিস্ট্যান্সে ড্রপ হবে, এটা যদি ক্যাপাসিটর থাকে ক্যাপাসিটরে ড্রপ হবে, এটা যদি ডায়োড থাকে
যদি ফরওয়ার্ডে থাকে তাহলে বিল্ট ইন পটেনশিয়াল পরিশোধ হবে, এর চেয়ে বেশি হবে না। তাহলে এই জায়গায় আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, এখন আমি দেখি এইটা কি বায়াসিং এ আছে। ব্যাটারি পজিটিভ টার্মিনাল এইদিকে, নেগেটিভ এদিকে, পজিটিভ এদিকে, নেগেটিভ এদিকে। তাহলে এইটা যদি আমার পি হয়, এটা যদি এন হয়, তাহলে পজিটিভ পি এর সাথে কানেক্টেড, নেগেটিভ এন এর সাথে কানেক্টেড, তাহলে এটাকে আমি ফরওয়ার্ড বলতে পারি। এইটা, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি। তাহলে পজিটিভের সাথে নেগেটিভ কানেক্টেড, আর পি টাইপের সাথে এই পজিটিভ, এই নেগেটিভ টার্মিনাল কানেক্টেড, তাহলে এটা হচ্ছে রিভার্স বায়াসিং। তাহলে আমাদের একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, একটা রিভার্স বায়াসিং, এটা ফরওয়ার্ড, এটা রিভার্স। তাহলে আমরা জানি কি ভোল্টেজ ড্রপ হবে, ফরওয়ার্ডে ভোল্টেজ ড্রপ হবে, এরপরে বাকি যতটুকু থাকবে এটাতে ড্রপ হবে। আমি যদি কোনোভাবে এই যে সেকেন্ডটা এটা ফরওয়ার্ডে কানেক্টেড, এই ভোল্টেজ ড্রপটা বের করতে পারি, তাহলে সাপ্লাই ভোল্টেজের ফরওয়ার্ড ভোল্টেজ বাদে বাকি টোটালটাই ড্রপ হবে রিভার্সে। তাহলে বি ডি ওয়ান এটা হচ্ছে রিভার্স বায়াস, ড্রপ হবে এইখানে। ভিডি ওয়ান এর ভ্যালুটা হবে ভি মাইনাস ভিডি টু। যদি আমার ফরওয়ার্ডের ভোল্টেজ ড্রপ 0.2 হয়, তাহলে ভি মাইনাস 0.2 হবে রিভার্সে। তাহলে ফরওয়ার্ড ভোল্টেজের ভ্যালুটা আগে আমি বের করব, এরপরে বাকিটা রিভার্সে যাবে, কারণ রিভার্সে এটা অলমোস্ট এখানে ওপেন সার্কিটের মতো কাজ করে। তাহলে এইটা একটা পয়েন্ট যেখানে এরকম কন্ডিশন থাকবে, ফরওয়ার্ড ভোল্টেজ এবং ভোল্টেজ ড্রপ হওয়ার পরে বাকিটা ড্রপ হবে অন্য যেটাই থাকবে। এটা যদি রিভার্স বায়াসিং এর কোনো ডায়োড থাকে ওইখানে ড্রপ হবে। যদি এখানে রিভার্স বায়াসিং না থেকে কোনো একটা রেজিস্ট্যান্স থাকতো, তাহলেও এই ফরওয়ার্ড ভোল্টেজটা বাদ দিয়ে বাকিটা এই রেজিস্ট্যান্সে ড্রপ হইতো। তাহলে এইটা আমার ভোল্টেজ বের করার জন্য। আর একটু খেয়াল করে কারেন্ট আমি কিভাবে বের করবো। দেখেন আমাকে বলছে এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, যে কারেন্টটা হচ্ছে আইনো। তাহলে এই কারেন্টটা, এইটা আর এটা তো সিরিজে কানেক্টেড, পরপর কানেক্টেড, তাহলে অবশ্যই এই কারেন্টটাও আইনোর, অবশ্যই এইটাও আইনোর। তাহলে রিভার্সে তো আমরা জানি কোনো কারেন্ট ফ্লো হয় না। তাহলে এইখানে যে বলতেছে আই নট কারেন্ট যাইতেছে, তাহলে এটা কোন কারেন্ট? রিভার্স আমরা জানি মেজরিটি চার্জ ক্যারিয়ার জন্য কোনো কারেন্ট ফ্লো হয় না, কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ার জন্য কারেন্ট ফ্লো হইতে পারে। মাইনরিটি চার্জ ক্যারিয়ার জন্য কারেন্ট ফ্লো হইতে পারে। মাইনরিটি চার্জ ক্যারিয়ার জন্য যে কারেন্ট ফ্লো হয়, এই কারেন্ট ফ্লোটাকে আমরা আলাদা একটা নাম দিয়েছিলাম রিভার্স স্যাচুরেশন কারেন্ট। রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তাহলে অবশ্যই এইখানে যে বলছে কারেন্ট, এইটা আসলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তাহলে এইদিকে আই নোট যেটা বলছে এটা রিভার্স সিচুয়েশন কারেন্ট। তাহলে আই নোট এটা হচ্ছে রিভার্স সিচুয়েশন কারেন্ট, রিভার্স সিচুয়েশন কারেন্ট, এবং বলে দিছে দুইটা সিমিলার ডায়োড, সিমিলার জার্মেনিয়াম ডায়োড। তাহলে এক নাম্বারটা রিভার্স সিচুয়েশন কারেন্ট, যা দুই নাম্বার রিভার্স সিচুয়েশন কারেন্ট সে। আরো একটা পয়েন্ট এখানে, এখানে ধরলাম রিভার্স সিচুয়েশন কারেন্ট, তাহলে এই কারেন্টটা, তাহলে এইটাতেও যা যাইতেছে এটাও রিভার্স সিচুয়েশন কারেন্টের সমানই। ফরওয়ার্ডে তো কারেন্ট ফ্লো রিভার্স সিচুয়েশন কারেন্ট যা হবে, যদি ধরলাম এটা 1 মাইক্রো এম্পিয়ার, ফরওয়ার্ডে তো 10 মাইক্রো এম্পিয়ার, 10 এম্পিয়ারও যাইতে, মিলি এম্পিয়ারও যাইতে পারে। ফরওয়ার্ডে কারেন্ট অনেক বেশি হইতে পারে। মানে এই জায়গায় কত, এই ফরওয়ার্ড কারেন্টটা যেহেতু এইখানে আই নোট, অবশ্যই এইটাও আই নোট, কারণ সিরিজে কারেন্ট ফ্লো ভিন্ন হইতে পারে না। তাহলে এই রিভার্স সিচুয়েশন কারেন্ট যেটা, এই আই নোট সার্কিটের কারেন্ট যেটা, এটাই রিভার্স সিচুয়েশন কারেন্ট, এইটাই ডাইরেক্ট কারেন্ট। যে আমি বলতেছি এই যে 2 নাম্বার যে ডায়োডটা আছে ফরওয়ার্ড বায়াসিং এ কানেক্ট করা হয়েছে, এইটাই ফরওয়ার্ড বায়াসিং এর ডায়োড কারেন্ট। কারণ এই তিনটা আসলে একই জিনিস। এই কেসে, এই কেসে তিনটা আমার একই জিনিস হিসেবে কাজ করতেছে। তাহলে আমি ডায়োড কারেন্টটা জানি, তাহলে এখন আমার জন্য এখানে ভোল্টেজ ড্রপটা বের করাটা ইজি হয়ে যাবে। তাহলে ভোল্টেজ ড্রপ হবে ভিডি টু ইজ ইকুয়াল টু ইটা ভিটি লন আইডি বাই আইএস প্লাস 1। তাহলে এটা কত?
ওয়ান। ভিটি কত? টেম্পারেচার কিছু বলা আছে? যদি বলা না থাকে আমরা রুম টেম্পারেচার ধরে নিব। মানে রুম টেম্পারেচার ধরে নিলে আসবে 25.6 ইন্টু 10⁻³ লন আইডি বাই আইএস। আইডি যেটা, আইএস এটা, এতে দুইটাই আই ডট। দুইটা আই নোট। তাহলে এই ব্র্যাকেটটা এই জায়গায় না, এই ব্র্যাকেটটা লনের পরে, এইটা এখানে আসবে হচ্ছে লন 1+1 বা লন 2। এখান থেকে যা আসবে এটা হবে 2 নাম্বারটার ফরওয়ার্ড বায়াসিং এ যে করা হয়েছে এইটার ভোল্টেজ ড্রপ। একটু হিসাব করে দেখবেন কত আসে। খুব সম্ভবত আসবে হচ্ছে 0.01802 ভোল্ট। তাহলে আমি 2 নাম্বারটার ভোল্টেজ ড্রপ পেয়ে গেছি, যেটা ফরওয়ার্ডে কানেক্টেড ছিল। তাহলে এখন 1 নাম্বারটার ভোল্টেজ ড্রপ কত হবে? 1 নাম্বারটার ভোল্টেজ ড্রপ হবে BD1। এটা হবে সাপ্লাই ভোল্টেজ থেকে 2 নাম্বারটা যদি আমি মাইনাস করে দেই তাহলেই হবে। সাপ্লাই ভোল্টেজটা বাইরে এখানে দেওয়া নাই। সাপ্লাই ভোল্টেজ পরীক্ষাতে বলেও দিতে পারে যে এটা 2 ভোল্ট। তাহলে এখানে কত, এখানে কত, তাহলে হবে 2 - 0.01802 ভোল্ট। মানে এখান থেকে আমি হচ্ছে ভোল্টেজ ড্রপ গুলো বের করে নিয়ে আসতে পারবো। আর বের করতে বলছিল কারেন্ট ফ্লো, কারেন্ট থ্রু ইচ ডায়োড। কারেন্ট থ্রু ইচ ডায়োড আমরা শুরুতেই এটা বের করছি। দুইটা ডায়োডে কারেন্ট ফ্লো, রিভার্স স্যাচুরেশন কারেন্টের সমান 1 মাইক্রো অ্যাম্পিয়ার। এই পর্যন্তই আজকের ক্লাস। এই ডায়োড নিয়ে আমরা আরো অনেকগুলো প্রবলেম সলভ করবো আগামী ক্লাসে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই।